গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল জাজিরা টেলিভিশনের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটা ইন্টারভিউ আমরা দেখছি। এটা ব্যাপক ভাইরাল হয়েছে। আল জাজিরা টেলিভিশন সম্পর্কে শুরুতে একটু বলে নিই। আপনারা জানেন এই টেলিভিশনটা কাদের পারপাস সার্ভ করে, এবং অভিযোগ আছে যে আন্তর্জাতিক যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তাদের প্রতি অনেকটা সহানুভূতিশীল অবস্থান রয়েছে এই টেলিভিশন চ্যানেলটি, এবং বাংলাদেশ কনটেক্সটে এরা বরাবরই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের বিরোধিতা করে আসছে। সেই কনটেক্সটটা মনে রেখে আমরা যদি এই সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে অনেক কিছুই হিসেব মিলে যাবে। আপনারা আল জাজিরার এই যিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন তার অ্যাটিটিউডটা দেখেছেন। শুরু থেকেই ভীষণ অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড, এবং জয়কে কোনো কথাই বলতে গেলে শেষ করতে দেয়নি। তিনি এমন অ্যাটাকিং একটা ইন্টারভিউ করেছেন, এবং আল জাজিরার সম্পর্কে শুরুতে যে কথাগুলো বললাম, যে শেখ হাসিনা সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থান, সেটা কিন্তু এই ইন্টারভিউতে সাক্ষাৎকার গ্রহণকারীর অ্যাটিটিউড এবং কথাবার্তাও স্পষ্ট হয়ে উঠেছে। পক্ষান্তরে সজীব ওয়াজেদ জয় যেভাবে কথা বলেছেন, আপনারা যারা সজীব ওয়াজেদ জয়কে চেনেন বা তার সম্পর্কে জানেন, হি ইজ এ ভেরি ওয়েল এডুকেটেড পারসন। তিনি আর যাই করুক, তার সারা জীবনের লেখাপড়ার অর্জনগুলো কিন্তু খুবই ঈর্ষণীয় আমি বলবো, এবং তিনি শেষ করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। যারা পড়াশোনা করেন, পড়াশোনার জগতে বিচরণ করেন, তারা জানেন হার্ভার্ডের অবস্থান কোথায়। এর আগে তিনি ভারতে পড়াশোনা করেছেন প্রায় 13 বছর, এবং অল থ্রু আমেরিকায় পড়াশোনা করেছেন, আন্ডারগ্র্যাড করেছেন। এবং একটা রাজনৈতিক পরিবারে থাকলে যেটা হয়, যে প্রত্যক্ষভাবে রাজনীতি করতে হয় না, ওই পরিবেশই আপনাকে অনেক কিছু শেখায়। সজীব ওয়াজেদ জয় বর্তমানে বাংলাদেশের একটা প্রতিকূল অবস্থা, আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জিং সময়, সেই সময় তিনি বেশ সাহসী ভূমিকা রাখছেন, এবং সেই কনটেক্সট থেকে তিনি যেভাবে ইন্টারভিউতে কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে ভেরি ওয়েল কম্পোজড, ম্যাচিউরড কথাবার্তা বলেছেন। এসব ইন্টারভিউর যেটা বিষয় হলো যে, এই ধরেন 25-30 মিনিটের একটা ইন্টারভিউ, এখানে আপনি চাইলেও সব কথা আপনি বলতে পারবেন না। অনেক কথাই না বলা থেকে যায়। আবার মনে হয় যে, আমরা যারা দেখি মনে হয় যে না, এই প্রশ্নটার উত্তর এভাবে না দিয়ে বোধহয় আরেকটু অন্যভাবে দেওয়া যেত। কিন্তু ওই জায়গায় বসে ইন্টারভিউটা যেভাবে দিয়েছেন, অ্যান্ড আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সজীব ওয়াজেদ জয়। আমারও মনে হয়েছে, যেমন যখন বলেছে পুলিশের গুলিতে মুগ্ধ মারা গেছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় তো প্রশ্নকর্তাকে চ্যালেঞ্জ করা যেত যে, মুগ্ধ যেখানে মারা গিয়েছে তার ধারে পাশে কোনো পুলিশ ছিল না, একদম একটা ক্রাউডের মাঝখানে। সো মুগ্ধর মৃত্যুটা একটা চমৎকার কেস স্টাডি হতে পারে, এবং সেখান থেকেই অনেক থলের বিড়াল বেরিয়ে যেতে পারে। আবু সাঈদের মৃত্যুটা নিয়েও প্রশ্ন আছে। রাবার বুলেটের যে ছবি ভাইরাল হতে দেখেছি, কিন্তু আবু সাঈদ তো পুলিশের ওই গুলিতে মারা যায়নি, তার মাথার পেছনে ক্ষত ছিল, সেই ক্ষত থেকে মারা গেছে। কিন্তু এগুলো যাই হোক, মানে দিজ আর দ্য ইস্যুজ, এরকম অনেক বিষয় ছিল। তারপরে ওভারঅল ইন্টারভিউ আমি কয়েকবার দেখেছি, আর ছোট ছোট ক্লিপ তো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আমার ভিডিও করার যে উদ্দেশ্য, সেটা হলো যে একটা বিষয় নিয়ে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। সেটা হলো যে, শেখ হাসিনা কি অবসরে যাচ্ছেন কিনা, আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে সেটা কি শেখ হাসিনার নেতৃত্বে ফিরবে কিনা, এটা নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। এবং মানে জয় যেভাবে কথা বলেছেন, তাতে অনেকেই কনফিউজড হয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আসলে কনফিউশন বা আলোচনা, এবং আমার কাছেও অনেকে জিজ্ঞেস করেছেন, যদিও আমি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ তো নই, সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রক্রিয়ার সাথেই জড়িত না, কিন্তু সম্প্রতি যেভাবে রাজনীতিকে অবজার্ভ করছি, কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করছি, আমার কাছে মনে হয়েছে যে জয় যেটা বলেছেন, একটা রাজনৈতিক দলের একজন নেতা, তিনি অনেকদিন দায়িত্ব পালন করেছেন, গ্র্যাজুয়ালি তার চলে যাওয়ার সময় আসে, এবং সন্তান হিসেবেও তিনি বলেছেন
কিন্তু শেখ হাসিনা কি এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে চলে যাচ্ছেন কিংবা আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে শেখ হাসিনা সভানেত্রী থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় কনফিউজড হবার কিছু নেই। কারণ মানুষ হিসেবে আমাদের অনেক অভিমান থাকে, অনেক ইমোশন কাজ করে। আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন যে আমিও তো মানুষ, আমারও তো অভিমান আছে। সেই জায়গাটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যুদ্ধ, রাজনীতি এই বিষয়গুলোতে দিনের শেষে আসলে অভিমান কাজ করে না, অভিমানই শেষ কথা নয়। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের একটি রাজনৈতিক প্রক্রিয়া আছে। আজকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে হয়তো আওয়ামী লীগের উপরে আরও কঠিন সময় আসতে পারে, যদি বাংলাদেশে নির্বাচন হয় এবং তারা ক্ষমতায় আসবে এবং তারা এসে আরও হার্ড টাইম দেবে কিনা, এই সম্ভাবনাগুলো, এই ঝুঁকিগুলো কিন্তু আছেই। তারপরেও বলছি যে আওয়ামী লীগ যেহেতু একটি রাজনৈতিক সংগঠন এবং এর নেতা নেত্রী নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে, এটা কিন্তু এই যে রাতের আধারে প্রেস রিলিজ দিয়ে বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো নেতৃত্ব পরিবর্তন করে না। জাতীয় পার্টির বা বিএনপির একটা প্রেস রিলিজ দিল, উনি মহাসচিব নাই হয়ে গেল। আওয়ামী লীগে কিন্তু এটা হয় না, যে কারণে আপনি দেখছেন যে আজকে আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে কার্যকরী যারা কেন্দ্রীয় লিডারশিপ আছেন তাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা থাকলেও নেত্রী কিন্তু তাদের বাদ দিয়ে দিচ্ছেন না বা দল বাদ দিচ্ছে না, কারণ দ্যার ইজ এ প্রসেস। সুতরাং শেখ হাসিনা যখন অবসরে যাবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, কালকেই শেখ হাসিনা চলে যাচ্ছেন না। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে এখনই কি শেখ হাসিনা চলে যাওয়ার সময় কিনা বা এটাই কি বেস্ট টাইম, সেইটা আমাদের একটা বিবেচনার বিষয় আছে। যে আওয়ামী লীগের এই ক্রাইসিস মোমেন্টে শেখ হাসিনাকে অবশ্যই দলীয় নেতৃত্বে থাকতে হবে। আমি বলছি না যে তিনি যাবেন না, তিনি অবশ্যই অবসরে যাবেন, তবে সেই অবসরের সময়টা এখন নয়। এই আজকেই সকালে বন্ধুদের সাথে বিতর্ক করছিলাম বলা যায় যে উপমহাদেশের রাজনীতিতে 5টি দল, এই ভারতের কংগ্রেস, পাকিস্তানের এই ভুট্টোর পার্টি এবং নওয়াজ শরীফের পার্টি এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি, এই 5টি দলের নেতৃত্বে উত্তরাধিকার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সময় এই দলগুলোর নেতৃত্ব এই বিশেষ পরিবারের বাইরে দেওয়া হয়েছে, প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে। দেখেন, আওয়ামী লীগ 75-এর পরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কিছুদিন ভিন্ন নেতৃত্বে চলেছে, আওয়ামী লীগ কিন্তু ভালোভাবে চলেনি। বিএনপিও দেখেন মাইনাস খালেদা জিয়া করে যারাই চেষ্টা করেছে তারা টিকাতে পারেনি। ভারতেও দেখেন গান্ধী পরিবারের বাইরে যখন এসেছে তখনই সমস্যাগুলো হয়েছে। সো বাংলাদেশের বাস্তবতায় শেখ হাসিনার লিডারশিপ ইজ এ রিয়েলিটি এবং এই মুহূর্তে এটা প্রয়োজন। সুতরাং নেতাকর্মী যারা আছেন, প্লিজ হতাশ হবার কিছু নেই। যদি শেখ হাসিনা সুস্থ থাকেন, সক্ষম থাকেন শারীরিক এবং মানসিকভাবে, তিনি অবশ্যই পার্টিতে নেতৃত্ব দেবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি অবসরে যাবেন, তার দায়িত্ব অন্যের হাতে দিয়ে যাবেন এবং সেই হু ইজ নেক্সট এই প্রশ্নটা তখন চলে আসে, সেটাও আওয়ামী লীগ ঠিক করবে। অবশ্যই সজীব ওয়াজেদ জয় আসতে পারে নেতৃত্বে, সায়মা ওয়াজেদ পুতুল আসতে পারেন বা ওই পরিবার থেকে অন্যরাও আসতে পারে, সেগুলো সবই সম্ভাবনা, সেগুলো দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্লিজ এই মুহূর্তে আপনারা কনফিউজড হবেন না, হতাশ হবেন না, কষ্ট পাবেন না। শেখ হাসিনা ইজ দেয়ার অ্যান্ড শি উইল বি দেয়ার। পার্টির নেতৃত্বে তিনি থাকবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি নেতৃত্বে ততদিন থাকবেন যতদিন পার্টির তাকে প্রয়োজন। আল জাজিরাতে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটি খুব মনোযোগ দিয়ে শুনলাম। সজীব ওয়াজেদ জয় বরাবরই দলের ক্রাইসিস মোমেন্টে আন্তর্জাতিক মহলে বেশ সক্রিয় হয়ে ওঠেন। আজকেও দেখলাম সেই সক্রিয়তা। সজীব ওয়াজেদ জয় একা করার সময় উনি সক্রিয় ছিলেন অনলাইনে, উনি সক্রিয় ছিলেন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এমনকি এই আল জাজিরাতেও, এবং খুব সফল হয়েছিলেন তখন, কারণ উনি অনেক প্রশংসা করিয়েছিলেন। যেহেতু উনি বিদেশে বড় হয়েছেন, আমেরিকায় পড়াশোনা করেছেন, তাই ওনার ইংলিশ এবং ওনার কথা বলার স্টাইল এগুলো ওয়েস্টে
বেশ হোমোজেনাস, মানে ওখানে আপনার মনে হবে যে উনি ওখানে একজন যেভাবে স্মার্টলি কথা বলা দরকার সেই স্মার্টলি উনি কথা বলেছেন, মিডিয়াকে অ্যাড্রেস করেছেন, সাংবাদিকদেরকে ফেস করেছেন, যেটা তারেক রহমান এক মুহূর্তের জন্য বিদেশে কখনোই করেনি। তাই এই হিসাবে সজীব ওয়াজেদ জয় বেশ সাকসেসফুল। আজকের এই সাক্ষাৎকারটি দেখলাম, যথারীতি খুব স্মার্টলি উনি ওনার নিজের বাসায় সাক্ষাৎকারটি দিয়েছেন এবং এই সাক্ষাৎকার দেওয়ার সময় ওনার যে কেতাদুরস্ত অবস্থা, ওনার যে কাপড় চোপড়, কথা বলার স্টাইল, হেয়ার স্টাইল, ক্লিন শেভ এবং খুব স্মার্টলি উনি উপস্থাপন করেছেন নিজেকে, যেটাতে একজন লিডারের যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার সেটা হয়েছে। তবে সাক্ষাৎকারটিকে যদি আমি স্ক্রুটিনাইজ করতে চাই, অর্থাৎ পলিটিক্যালি স্ক্রুটিনাইজ করতে চাই, তাহলে কি দাঁড়ায়, চলুন আলোচনা করি। সজীব ওয়াজেদ জয় উনি এডুকেটেড মানুষ এবং উনি পড়াশোনা করেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং গ্লোবাল লিডারদের সঙ্গে ওনার শোল্ডার রাবিং এর অভিজ্ঞতা আছে। তবে সাক্ষাৎকারটি আমি যখন দেখেছি তাতে আমার মনে হয়েছে যে উনি অনেকটা ডিফেন্স মোডে ছিলেন এবং এই ডিফেন্স মোডে থাকার কারণে উনি যেভাবে ডমিনেট করা উচিত ছিল সেভাবে উনি সাক্ষাৎকারটি ডমিনেট করতে পারেননি। যদি বলেন যে উনি ডিফেন্স কিরকম করেছেন, আমি বলবো হি ডিফেন্ডেড দ্য আওয়ামী লীগ পজিশন মোটামুটি ভালোভাবেই। সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটা তবুও ভেরি ইম্পর্টেন্ট। কী হিসাবে ইম্পর্টেন্ট? প্রথমত ইম্পর্টেন্ট কতগুলি বিষয় বেরিয়ে এসছে এখান থেকে। সেটা হচ্ছে ওনার আলোচনা থেকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা আর আওয়ামী লীগে ফিরবেন না, অর্থাৎ উনি নেতৃত্বে ফিরবেন না এই অর্থে, অর্থাৎ শেখ হাসিনা আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি থেকে উনি অবসরে যাচ্ছেন এবং সেই প্রক্রিয়া বোধহয় আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে। এবং যেহেতু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে সাধারণ মানুষের কোটি কোটি মানুষের সমর্থন আছে, সেহেতু এই দলটিকে নিঃশেষ করে দেওয়া যাবে না এবং সেই দলটি আসলে মরে যাবার মতো দল নয়, এটা ওনার কথা থেকে স্পষ্ট হয়েছে। তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা কে রিটায়ারমেন্টের পরবর্তীতে বর্তমানে আওয়ামী লীগ কিভাবে গোছানো হচ্ছে, কিভাবে ফিরে আসবে, এতে কারা থাকবে, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কাজ চলছে, এটা স্পষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত হবে না এখন আশা করা যে তারা আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে দেখবেন, এটা সজীব ওয়াজেদ জয় নিশ্চিত করেছেন। দ্বিতীয়ত হচ্ছে সজীব ওয়াজেদ জয় স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগ মিসহ্যান্ডেল করেছিল সেই প্রোটেস্টকে। সুতরাং এইটা একটি ভালো দিক যে আওয়ামী লীগের দোষ স্বীকারের যে বিষয়টা, যেটা আমাদের সাধারণত বাংলাদেশের রাজনীতিতে নেই, সেটা সজীব ওয়াজেদ জয়ের টোনে এসছে, যে উনি স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আওয়ামী লীগের, এবং ওনার বিভিন্ন কথায় এটাও স্বীকার হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগে অবশ্যই করাপ্ট ব্যক্তিও ছিল, যেটা আমরা বারবার বলে আসছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের 40-50% মানুষের, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সবাই যারা সমর্থক সবাই রাজনীতি ছেড়ে হাত পা গুটিয়ে বসে যাবে, এটা ধারণা করা অমূলক। আরও আছে যে উনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কেউ এই ইলেকশনে যাবে না, কারণ এটা অল ইনক্লুসিভ নির্বাচন নয়। আরও স্পষ্ট হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এবং ধরা হয়েছে যে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টটি গ্রহণযোগ্য নয় এবং যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আসলে যেই বিষয়টি উনি এনেছেন সেটা পুলিশ হত্যার বিষয়টি উনি এনেছেন। তবে যেই জিনিসগুলো আরো স্পষ্ট বলা দরকার ছিল ওটা আসলে স্পষ্ট হয়ে আসেনি, অর্থাৎ উনি এমফেসাইজ করতে পারেননি আলোচনায়। সেটা হচ্ছে যে এই যে উনি শ্যাম যে ট্রায়াল হচ্ছে এটার কথা উনি বলেছেন, কিন্তু ট্রায়াল কেন হচ্ছে শ্যাম বা কেন এই ট্রায়ালটা গ্রহণযোগ্য নয়, উনি যদিও বলেছেন যে শেখ হাসিনা তার নিজের পছন্দ মতো আইনজীবী নিতে পারেননি, তথাপি এখানে পাশাপাশি ওনার উচিত ছিল বলার যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কেউই আসলে সুষ্ঠু বিচার আশা করতে পারছে না। যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, ফেয়ার ট্রায়াল হোক, কিন্তু ফেয়ার ট্রায়ালটা নিশ্চিত হচ্ছে না কি কারণে, এবং তাদের যে জুডিশিয়াল পারসিকিউশন হচ্ছে এই জিনিসটি উনি স্পষ্ট করার ক্ষেত্রে যে আদালতে পেটানো হচ্ছে, যাকে যাকে ধরা হচ্ছে, এই বিষয়গুলিকে উনি আর স্পষ্ট করতে পারতেন। বারবার যেই সাংবাদিক আল জাজির সাংবাদিক যেটা করেছে, প্রতিটা মুহূর্তে জয়কে কাট করে দিয়েছে, অর্থাৎ জয় কোনো সেন্টেন্সই শেষ করতে পারেননি এবং প্রতিটা মুহূর্তে
বরঞ্চ ইন্টারভিউয়ার বারবার কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। যেখানে সজীব ওয়াজেদ জয় ওকে বললেও, উনি যদি কথা শোনার সময় উনি ওকে বলেছেন, তারপরেও সজীব ওয়াজেদ জয়কে উনি এই সাংবাদিক বলেছে লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। অর্থাৎ এটা এক ধরনের ডমিনেটিং অ্যাটিটিউড। সজীব ওয়াজেদ জয় বরঞ্চ বড় বড় যারা নেতা, যেমন ধরেন ওবামা, ট্রাম্প তো বটেই, যখন ওনাদের ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা ডমিনেট করেন, সাংবাদিকদেরকে ডমিনেট করেন এভাবেই যাতে সাংবাদিকরা তাদের উপরে পুশ করতে না পারে, বরঞ্চ সাংবাদিকদেরকে ওনারা বলেন লেট মি ফিনিশ। একবারও জয়ের মুখে শুনি নেই যে লেট মি ফিনিশ কথাটা সাংবাদিককে বলেছে, একবারও সে বলেনি, বরঞ্চ সাংবাদিকের উপরে ডমিনেট করা উচিত ছিল। সজীব ওয়াজেদ জয় আনেননি যে বর্তমানে অল ইনক্লুসিভ নির্বাচনটা কেন বর্তমান সরকার ভয় পাচ্ছে। বর্তমান সরকারকে বলা উচিত ছিল যে আওয়ামী লীগ যদি ভুল করে থাকে সেটা সিদ্ধান্ত অবশ্যই জনগণই নেওয়া উচিত, এবং ওনার উচিত ছিল বলা যে যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের দল হিসেবে কেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাইছে না। আওয়ামী লীগের ব্যাপারে জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া উচিত, সেটা তো ডেমোক্রেসি। কেন বাংলাদেশে পুলিশ হত্যার ব্যাপারে তদন্ত করার বিষয়টি রুদ্ধদ্বার করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু বলা হয়নি। কেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপগুলো এর ভিতরে ঢুকে আছে, এই প্রটেস্টারদের ভিতরে। এখানে কতগুলো বিষয় এনেছে, যেমন মুক্তর বিষয়টি এনেছে, আরো কয়েকটি আবু সাইদের বিষয়টি এসছে, এবং আরো এসছে এই যে হাদির হত্যার বিষয়টি। জয় বলেছিলেন যে হাদির যে হত্যাকারীকে যার কথা বলা হচ্ছে সে আওয়ামী লীগের কিনা বা কোনো পোস্ট হোল্ড করতে কিনা, এসব বিষয়ে উনি জানেন না। এটা আসলে ভালো ডিফেন্স নয়, বরঞ্চ এটা বলা উচিত ছিল যে শিবিরের অনেক অ্যাক্টিভিস্টকে আমরা দেখেছি যারা ছদ্মবেশে আসলে আওয়ামী লীগে ঢুকেছে। সেই হিসাবে এই যে আওয়ামী লীগ যে যাকে হত্যা করার কথা হাদি যাকে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে, ও যদি আওয়ামী লীগের পোস্ট হোল্ড করেও থাকে, প্রথমত সে হত্যা করেছে কিনা তার কোনো ফেয়ার ট্রায়ালের কোনো সিস্টেম বাংলাদেশে এখন আশা করা যাচ্ছে না। দ্বিতীয়ত সে কি আসলে গুপ্ত শিবির কিনা বা অন্য দল কিনা, সেটাই বা কিভাবে বলি যখন কিনা আওয়ামী লীগের ভেতরে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ঢুকে থাকার ইতিহাস শিবিরের মুখ থেকেই তারা স্বীকার করে। এই কথাগুলো কিন্তু আমরা সজীব ওয়াজেদ জয়ের কথায় আমরা শুনতে পারিনি। এছাড়াও যেই মন্ত্রী চিটাগাঙে যে মন্ত্রীর কথা বলা হয়েছে, যার 350 বাড়ি আছে, যার কথা বারবার উঠানোর চেষ্টা করেছিল এই আল জাজিরা সাংবাদিক, সেখানে সজীব ওয়াজেদ জয় বলেছিল যে আমি তার ব্যাপারে জানি না, ডিটেলস জানি না। এই কথা না বলে বরঞ্চ বলা উচিত ছিল যে এই সরকারের পতনের ঠিক আগে তো ওই লোকটির কথা আল জাজিরায় এসছে, কিন্তু সেই ব্যাপারে তো কোনো রকম পদক্ষেপ নেওয়ার সময়টি পাওয়া যায়নি। এই বিষয়গুলো কিন্তু আসেনি, এবং বারবার ভারতের দিকে টানা হয়েছে, ভারতের কথা বলা হয়েছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কবে দিবে না দিবে। এটা বলা উচিত ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট এর ব্যাপারে, এবং তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট এর কাছে চাইতে হলে বা কোনো কিছু প্রমাণ করতে হলে সবচাইতে আগে ওয়ান হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। বাংলাদেশের সরকার কি ক্লিন হ্যান্ডস আছে কিনা। এবং আরও যে জিনিসটি বলা হয়নি, স্পষ্ট করে বলা হয়নি, সেটা হচ্ছে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতাটা কতখানি। এই বিষয়ে কিন্তু স্পষ্ট সজীব ওয়াজেদ জয় প্রশ্ন তোলেনি। এ সব কিছু বিষয়েই আসলে আমি মনে করি স্পষ্টতার আরও জায়গা ছিল, কিন্তু সজীব ওয়াজেদ জয় যদিও উনি ডিফেন্ড করেছেন মোটামুটি ভালো, কিন্তু উনি এই ইন্টারভিউটা ডমিনেট করতে পারেননি, বা ডমিনেট করতে ওনাকে দেয়া হয়নি। উনি সাংবাদিককে একবারও থামিয়ে দেননি, যে ওনার কথা সেন্টেন্স যখনই এই সাংবাদিক বাধা দিয়েছে উনি অন দ্য স্পট উনি চুপ হয়ে গেছেন। দিস ইজ নট দ্য ওয়ে টু ডমিনেট অ্যান ইন্টারভিউ, এবং এই বিষয়ে আসলে আরও ট্রেনিং থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এছাড়া ওভারঅল হি ডিফেন্ডেড হিজ পজিশন, এবং বরঞ্চ আমরা ওনাকে বিদেশে অ্যাক্টিভ ভালো দেখেছি। দেশীয় রাজনীতিতে আসলে অন্যরকম গেম, সেটা ভবিষ্যতে আমরা দেখতে পারবো কিনা সেটাই আশা করা যাচ্ছে, যে আমরা কি ওনাকে আওয়ামী লীগের নেতৃত্বে দেখবো কিনা।
কারণ সুশিক্ষিত মানুষ সময় ধরে আস্তে আস্তে নেতৃত্বে আসবে, এবং সেটা আমি মনে করি যে কোনো নেতৃত্ব আসার আগে যে কোনো রাজনীতিবিদ, সেটা সজীব ওয়াজেদ জয় হোক, তারেক হোক, তারেকের মেয়ে হোক, যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় যে এক লাফে তারা নেতৃত্বে শীর্ষ স্থানে চলে যায়। তবে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাটা একটু ব্যতিক্রম ধর্মী, কারণ এটা আওয়ামী লীগের একটি ফেইলার যে আসলে এই যে সেকেন্ড জেনারেশন যারা কিনা মুক্তিযুদ্ধের পরে, অর্থাৎ শেখ হাসিনার সন্তান প্রজন্ম, খালেদা জিয়ার সন্তান প্রজন্ম, অর্থাৎ আমাদের প্রজন্মে আসলে ক্যারিজম্যাটিক লিডার বিল্ড আপের ক্ষেত্রে আমাদের আগের প্রজন্ম, অর্থাৎ খালেদা জিয়া প্রজন্ম, শেখ হাসিনা প্রজন্ম, তারা ব্যর্থ হয়েছেন। তাই এই দুর্গতিমূলক অবস্থার সময়ে সজীব ওয়াজেদ নেতৃত্ব বেশ ভালো কাজ দিচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে যে ডক্টর কামাল অথবা যারাই আছেন, অনেক যারা শিক্ষিত, তারা অনেকে আছেন যারা কিনা আসলে বিভিন্ন মিডিয়াতে ওনারা ভালো কথা বলেন, কিন্তু তারা মাঠে ঘাটে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে রাজনীতি করার ক্ষেত্রে ততটা পটু হন না। তাই সেই সময়টা সজীব ওয়াজেদ জয়ের আমাদের দেখার আছে ভবিষ্যতে, যদি উনি রাজনীতিতে আসেন তখন দেখা যাবে যে উনি কতটা সফলভাবে সেটা মোকাবেলা করতে পারেন। তবে ওনার বহু বছর বিদেশে থাকাটা আলটিমেটলি দেশের আওয়ামী লীগের নেতৃত্বে, শীর্ষ নেতৃত্বে আসার ক্ষেত্রে কতটা সহায়ক হবে আমি সেটা জানি না, বা আদৌ ওনার কি ইচ্ছা আছে কিনা সেটাও আমি জানি না। তবে ওভারঅল আমি এটাকে 10-এ 5-6 দেব।